নমস্কার বন্ধুরা, আজকে আমাদের পড়ানোর বিষয় হচ্ছে সম্পাদ্য। আজকে আমরা করব একটি সম্পাদ্য, সেটা হলো ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরিক অঙ্কন যার একটি কোণ নির্দিষ্ট। অর্থাৎ একটি ত্রিভুজ দেওয়া থাকবে, তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরিক অঙ্কন করতে হবে। আমরা প্রথমে একটা ত্রিভুজ আঁকছি, যে কোনো ত্রিভুজ। সেই ত্রিভুজ তোমাদের কিন্তু বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বলে দেবে, যেমন কোনো দুটোর বাহু বলে দিল, একটি কোণ দিয়ে দিল, বা দুটি কোণ দিয়ে দিল, একটি বাহু দিয়ে দিল। যাই হোক, ত্রিভুজ আঁকতে তোমরা সপ্তম শ্রেণীতে অষ্টম শ্রেণীতে শিখেছো, নতুন কিছু নয়। আমরা কিন্তু এখানে যে কোনো একটা ত্রিভুজ আঁকছি। প্রথমে দুটো বাহু আমরা এঁকে নিলাম, আর তৃতীয় বাহুটা এঁকে নিলাম। তো ত্রিভুজটা আমাদের আঁকা হয়ে গেল। এইবার আমাদের ত্রিভুজটির নাম দিয়ে দিলাম এ বি সি। তিনটি শীর্ষবিন্দু আমরা দিয়ে দিলাম, যথাক্রমে এ বি সি। এবার এই সামান্তরিকটা যে আঁকতে হবে, তার একটি কোণ নির্দিষ্ট আছে। তাহলে এই যে কোণটা, সেই কোণটা আমাদের আঁকতে হবে। আমরা এসো পাশে কোণটা প্রথমেই এঁকে নিই। তো প্রথমে দেখো, আমরা যে কোনো একটা কোণ নিয়ে নিচ্ছি থিটা। এই কোণটা কিন্তু তোমাদের যে কোনো কোণ দিয়ে দেবে, 60 ডিগ্রি হতে পারে, 30 ডিগ্রি হতে পারে, 90 ডিগ্রি হতে পারে। যাই হোক, আমরা একটা যে কোনো কোণ কিন্তু এখানে এঁকে নিলাম। এই কোণটাকে আমরা নাম দিয়ে দিচ্ছি থিটা। থিটা একটি কোণ, কোণের পরিমাপ থিটা দিয়ে নির্দেশ করা হয়। তো এটা আমরা দিয়ে দিলাম থিটা, এটার মান যা খুশি হতে পারে। যে সামান্তরিকটা আঁকতে হবে তার একটি কোণ কিন্তু থিটা হবে, বা 90 ডিগ্রি, 30 ডিগ্রি, 30 ডিগ্রি, যা হোক কিছু একটা হবে, এখানে কিছু বলার নেই। এবার আমাদের প্রথমে করতে হবে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তোমরা লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে সবাই শিখেছ। কি করতে হয়? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বিসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হয়। আমরা আঁকছি। আমরা তোমাদের বোঝানোর জন্য লাল পেন ইউজ করছি, আর ত্রিভুজটা কিন্তু আমরা পেনেই এঁকেছি। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে যে এখানে কিন্তু আমরা কোনো পেন ইউজ করতে পারবো না, সম্পূর্ণটাই কিন্তু পেন্সিলে ইউজ করতে হবে। যাই হোক, বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকা হলো, যার ছেদবিন্দু হচ্ছে ও, বিসিকে ছেদ করেছে ও। এইবারে আমাদের করতে হবে বিসি এই সরল রেখাংশ সমান্তরাল লাইন টানতে হবে। কোথা দিয়ে? এ বিন্দু দিয়ে। দেখো, আমরা বিসি এর মাপ নিয়ে নিচ্ছি। প্রথমে আমরা করব কি, বিসি এর পরিমাপ করব। আমরা কম্পাসের সাহায্যে মাপ করে নিচ্ছি। একটা প্রান্ত বিন্দু বিতে আর একটা প্রান্ত বিন্দু সিতে। তাহলে কোন প্রান্ত বিন্দুটা আমাদের অবশিষ্ট রয়েছে? এ। তাহলে এতে আমরা কিন্তু কাঁটাটা বসিয়ে নিয়ে একটা চাপ নিয়ে নিলাম। বোঝা গেল? আবার বলে দিচ্ছি, একটা প্রান্ত থাকবে বিতে, আরেকটা প্রান্ত থাকবে সিতে, আর যেটা অবশিষ্ট থাকবে এ, সেই প্রান্ততে বসিয়ে আমাদের কিন্তু ওই একটা চাপ নিতে হবে। এবার করছি এ বি মাপ নিয়ে নিলাম। তাহলে বাকি থাকলো কে? এ বি মাপ নিলে এ আর বি দুটো বিন্দু হয়ে গেল, আর বাকি থাকলো হচ্ছে সি বিন্দু। তাহলে সি বিন্দুতে কাঁটাটা বসালাম, চাপ নিয়ে নিলাম। ঠিক আছে? এইবার এই যে ছেদ বিন্দু আর এ বিন্দু, এটা যুক্ত আমরা করে দেব স্কেলের সাহায্যে। বুঝতে পেরেছ? এ বিন্দু আর যে ছেদ বিন্দু পেলাম, সেটাকে আমরা যুক্ত করে দিচ্ছি স্কেলের সাহায্যে। তাহলে একটা সরল রেখাংশ পাওয়া গেল। দুদিকে আমরা এটা অ্যারো চিহ্ন দিয়ে দিচ্ছি। এই যে সরল রেখাটা হয়ে গেল, সেটা বিসি এর সমান্তরাল। আমরা নাম দিয়ে দিচ্ছি পি কিউ। তোমরা অন্য কিছু নাম দিতে পারো, আমরা নাম দিয়ে দিচ্ছি পি কিউ। এইবার আমাদের পরের যেটা করতে হবে, ও বিন্দুতে আমাদের বসিয়ে ওই কোণটা এঁকে নিতে হবে। ঠিক আছে? ওতে কাটা বসিয়ে এই কোণটা এঁকে নিতে হবে। তার জন্য আমরা একটা চাপ নিয়ে নিচ্ছি। যে কোনো একটা চাপ আমরা এখান থেকে নিয়ে নিলাম। বুঝতে পারলে? ঠিক ওই একই চাপটা ও বিন্দু থেকে বসিয়ে নিয়ে নিতে হবে। নিয়ে নিয়েছি আমরা। এবং যদি অসুবিধা হয় তাহলে আমরা সেই জন্য একটু কি করছি, ওই আবার চাপটাকে একটু ছোট করে, বড় করে, বিভিন্ন রকম করে তোমরা করতে পারো। ঠিক আছে? বুঝতে পেরেছ? আমরা এই লাইনটাকে একটুখানি বড় করে বাড়িয়ে দিচ্ছি, সুবিধা মতো করবে। যার যেটা সুবিধা হবে সে সেটাই করবে।
এইবার আবার এই চাপটা মাপটা আমরা নিয়ে নিচ্ছি, নিয়ে নিলাম, নিয়ে ও বিন্দুতে বসিয়ে চাপটা কেটে নিলাম। বোঝা গেল? চাপটা কেটে নিলাম। এইবার দেখো কিভাবে আমাদের কোণ তুলে কোণ করতে হয় সেটা সবাই তোমরা জানো। তাহলে আমরা এই যে কোণ তুলে কি করে কোণ আঁকতে হয় সেটা আমরা শিখেছো, আমরা কিন্তু করে নিচ্ছি। তাহলে ছেদবিন্দুর সঙ্গে ও বিন্দুটা যুক্ত করে আমরা সোজা বাড়িয়ে দেব। সেটা কোথায় গিয়ে ছেদ করে যাচ্ছে? পি কিউ সরলরেখাকে ছেদ করছে আমাদের ই বিন্দুতে। ঠিক আছে, ই বিন্দু হয়ে গেল। এবার ওই যে কোণটা তৈরি হলো ই ও সি, এই কোণটাই হচ্ছে থিটা। ঠিক আছে, যেটা আমাদের সামান্তরিকের কোণ ছিল। এবার ওসি মাপটা নিয়ে নিচ্ছি। ওসি মাপটা নিয়ে ই বিন্দুতে বসিয়ে একটা চাপ কেটে নিলাম। তাহলে ওটা যে ছেদ করছে ওই ছেদ বিন্দুটাকে আমরা নাম দিচ্ছি এফ। ঠিক আছে, তাহলে এখান থেকে নিশ্চয়ই বুঝতে পারছি ওসির সাথে আমাদের ইএফ সমান হচ্ছে। এইবার সি বিন্দুর সঙ্গে আমাদের এফ বিন্দুটা জুড়ে দিলাম, সি বিন্দুর সঙ্গে এফ বিন্দুটা জুড়ে দিলাম, তাহলে ওসির সাথে ইএফটা সমান হয়ে গেল। বুঝতেই পারছো, এই যে সামান্তরিকটা তৈরি হলো ও সি ইএফ, এটাই হলো আমাদের ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট। এটা সামান্তরিক কেন? কারণ ওসি হচ্ছে আমাদের ওসির সঙ্গে ইএফটা সমান, আর ওসি হচ্ছে ইএফ এর সাথে সমান্তরাল। তাহলে আমাদের এটা হয়ে গেল হচ্ছে সামান্তরিক। তাহলে আমাদের চিত্র পরিচিতি এবার লিখতে হবে। কি লিখব? ত্রিভুজ এ বি সি অঙ্কন করা হলো। ঠিক আছে, এ বি সি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক সিওইএফ অঙ্কন করা হলো। সিওইএফ অঙ্কন করা হলো, এটাই হচ্ছে আমাদের চিত্র পরিচিতি। ঠিক আছে, এবার আমরা আসব যে ওই অঙ্কন করা হলো যার একটি কোণ ইওসি, এটা আমাদের লিখতে হবে থিটা। তো বুঝতে পেরেছো যে কি করে এটা এই সামান্তরিকটা আঁকা হয়ে গেল ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট। এইবার আমাদের আসতে হবে যে প্রমাণে আসতে হবে। ঠিক আছে, আমরা প্রমাণ করব কি করে এটা ত্রিভুজের সঙ্গে এই সামান্তরিকটা সমান হয়ে গেল, এটাই কিন্তু আমরা এবার প্রমাণ করে দেখাবো। তো তাহলে আমরা প্রমাণে সরাসরি চলে আসছি। তো প্রথমে আমরা কি করছি, দেখো ও বিন্দুর সঙ্গে এ বিন্দু জুড়ে দিচ্ছি। ও বিন্দুর সঙ্গে এ বিন্দু জুড়ে দেওয়া হলো, কিন্তু একটি খেয়াল করো এই যে লাইনটা টানা হয়েছে এটা কিন্তু এ বিন্দু দিয়ে যাবে না, ওটা কিন্তু পাশ দিয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমাদের ও এটা হয়ে গেল অবশ্যই মধ্যমা, কারণ বিসি এর মধ্যবিন্দু যেহেতু ও। সবাই বুঝতে পেরেছো? কোনো সমস্যা নেই। এইবার দেখো ত্রিভুজ এ বি সি এর হয়ে গেল এ ও মধ্যমা, অঙ্কনটা আমরা লিখে নিলাম, এ ও যুক্ত করা হলো। এবার ত্রিভুজ এ বি সি এর দেখো এ ও মধ্যমা, কারণ কি আমরা পাশে লিখব? কারণ বিসি এর মধ্যবিন্দু ও, কারণ বিসি বাহুর মধ্যবিন্দু ও, লিখে নিলাম। আমরা জানি মধ্যমা ত্রিভুজকে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো ত্রিভুজ এ বি সি ইজ ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজ এ ও সি, 2 ইন্টু ত্রিভুজ এ ও সি, ত্রিভুজ এ বি সি ইজ ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজ এ ও সি। ঠিক আছে, এইবার আমরা চলে আসছি ত্রিভুজ এ ও সি। ভালো করে দেখো, ত্রিভুজ এ ও সি এবং সামান্তরিক সিওইএফ, সিওইএফ। ঠিক আছে, ত্রিভুজ এ ও সি এবং সামান্তরিক সিওইএফ। ঠিক আছে, এদের দেখো একই ভূমি ও সি এবং এরা একই সমান্তরাল যুগল ও সি এবং পি কিউ এর মধ্যে অবস্থিত। তাহলে আমরা এটাই লিখলাম যে এর একই ভূমি হচ্ছে ও সি এবং এরা একই সমান্তরাল যুগল কে কে বলো? পি কিউ এবং বিসি এর মধ্যে অবস্থিত। একই সমান্তরাল যুগল পি কিউ এবং বিসি এর মধ্যে অবস্থিত। আমরা বিসির জায়গায় ওসিও লিখতে পারি, এতে কোনো অসুবিধা নেই। তাহলে কি হয়? আমরা জানি একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত,
ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হয়। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব ত্রিভুজ AOC ইজ ইকুয়াল টু হাফ অফ সমান্তরিক COEF। এটাকে আমরা 2 নম্বর দিয়ে রেখে দিচ্ছি। ঠিক আছে। আর দেখো এবার একটা জিনিস খেয়াল করো ভালো করে, যে আগেরটাতে আমরা কি পেয়েছিলাম? আগেরটাতে পেয়েছিলাম ত্রিভুজ ABC ইজ ইকুয়াল টু 2 ইন্টু ত্রিভুজ AOC। ঠিক আছে, AOC আমরা পেয়েছিলাম, আমরা একটু ভুল লিখেছি, ওটাকে আমরা আবার কারেকশন করে দিচ্ছি, যে ওটা হচ্ছে আমাদের যে 2 ইন্টু ত্রিভুজ AOC হবে, হাফ ইন্টু ত্রিভুজ নয়, 2 ইন্টু ত্রিভুজ AOC হবে। আগেও সেটা বলেছি, লেখার সময় একটু ভুল হয়েছে। যাই হোক, তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি বলো তো? AOCর জায়গায় আমরা কি লিখতে পারবো? AOCর জায়গায় 2 ইন্টু AOC পাচ্ছি, এটাকে আমরা লিখে দিতে পারবো যে ত্রিভুজ ABC, আর তাহলে আমরা পেয়ে যাচ্ছি সমান্তরিক COEF। ঠিক আছে, ত্রিভুজ AOCর জায়গায় আমরা কি লিখলাম? 2 ইন্টু ত্রিভুজ AOC যদি আমরা গুণ করে দিতে পারি তাহলে আমাদের হয়ে যাচ্ছে ত্রিভুজ ABC, আর এটা সমান্তরিক COEF এর সাথে সমান হয়ে যাচ্ছে। তাহলে এটাই আমাদের হয়ে গেল যে একটি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরিক অঙ্কন। সেটা কি করে আমরা অঙ্কন করলাম আশা করি তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আমরা এই সংক্রান্ত অনেকগুলো অঙ্ক পরপর করব, তোমরা পরপর খেয়াল করো। বন্ধুরা, আমাদের প্রশ্ন 1 আমরা দিয়েছি, দেখো ABC ত্রিভুজ অঙ্কন করো যার AB 5 সেন্টিমিটার, BC 7 সেন্টিমিটার এবং AC 6 সেন্টিমিটার। এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমান্তরিক অঙ্কন করো যার একটি কোণ এর পরিমাপ 60 ডিগ্রি। অর্থাৎ ওই যে থিটা কোণ আমরা বলেছিলাম সেটার পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি আমাদের বলা হয়েছে। তো এই হচ্ছে প্রশ্ন। তো প্রথমে আমাদের যেটা কর্তব্য সেটা হচ্ছে যে 3টে সরল রেখাংশ যে দেওয়া হয়েছে সেটা কিন্তু আমাদের এঁকে নিতে হবে। তাহলে প্রথমে আমরা আঁকছি হচ্ছে AB, অর্থাৎ 5 সেন্টিমিটার আমরা লাইন টেনে নিলাম, পাশে 5 সেন্টিমিটার লিখে দিচ্ছি। তারপর BC কত দেওয়া রয়েছে? 7 সেন্টিমিটার, সেটাও কিন্তু এঁকে নেব, আমরা পাশে লিখব 7 সেন্টিমিটার। আমরা পুরো কাজটা করে দেখাচ্ছি পেনে, তোমরা কিন্তু পেন্সিলেই আঁকবে। এবার আঁকলাম আমরা 6 সেন্টিমিটার। ঠিক আছে, এইটা আমাদের কাজটা হয়ে গেল, যে 3টে সরল রেখাংশ টানা হয়ে গেল। সেটা কিন্তু অবশ্যই খাতার প্রথমে কিন্তু ওপরে এঁকে নিতে হবে। এরপর খাতার মাঝামাঝি জায়গায় আমরা একটা সরল রেখাংশ লম্বা করে টানব। ঠিক আছে, একটা অনির্দিষ্ট দৈর্ঘ্যের একটা লম্বা সরল রেখাংশ আমরা টেনে নিলাম, দেখতে পেয়েছো? এইবার দেখো এইখানে আমরা 7 সেন্টিমিটার যে লাইনটা রয়েছে সেই লাইনটা কিন্তু আবার টানবো কম্পাসের সাহায্যে। 7 সেন্টিমিটার মাপটা কম্পাসে আমরা মেপে নিচ্ছি। সেটাকে কি করে মাপ তুলতে হয় সে তোমরা জানো, আমরা এখানে 7 সেন্টিমিটার মাপটা দিয়ে নিলাম। তাহলে ABটা আমাদের কত, BCটা ছিল আমাদের 7 সেন্টিমিটার, তাহলে আমরা এখানে পাশে কিন্তু এই জায়গায় লিখে নেব 7 সেন্টিমিটার, আর ওটা নাম দিয়ে দেব B এবং C। অসুবিধা নেই, সবাই ঠিকঠাক বুঝতে পেরেছো? তো এইবার আঁকতে হবে আমাদের 5 সেন্টিমিটার। তাহলে আবার 5 সেন্টিমিটার মাপ আমরা নিয়ে নিচ্ছি কম্পাসের সাহায্যে। এইবার কোথায় বসাবো? কাঁটা বিতে কাঁটা বসিয়ে বৃত্তচাপ নিয়ে নিলাম। আর বাকি থাকলো কত? 6 সেন্টিমিটার, সেটাও আমরা মাপটা কম্পাসের সাহায্যে করে নিয়ে কোথায় বসিয়ে দিচ্ছি? সি বিন্দুতে বসিয়ে দিয়ে চাপ নিলাম। এই যে ছেদ বিন্দু হলো তাদের আমাদের সেটার নাম আমরা দিয়ে দেব এ, এবং ওই বিন্দুটার সঙ্গে বি এবং সি বিন্দু আমরা জুড়ে দিচ্ছি। ঠিক আছে, জুড়ে দিলে আমরা দেখো কমপ্লিটলি এই ত্রিভুজটা পেয়ে যাব। ত্রিভুজ আঁকতে তোমরা সবাই জানো, নতুন করে ত্রিভুজ আঁকার কিছু নেই। ত্রিভুজ আঁকতে তোমরা সবাই জানো, তোমরা বুঝতে পারো যে কি করে ত্রিভুজ আঁকতে হয়। ঠিক আছে, এইবার আমরা এটা জুড়ে দিলাম, পাশে পাশে নিয়ে নিলাম 5 সেন্টিমিটার 6 সেন্টিমিটার। ঠিক আছে সবাই, নেক্সট এবার চলে আসছি আমরা কি করব বলেছি। এর পরবর্তী ক্ষেত্রে আমাদের যেটা স্টেপ সেটা হচ্ছে যে BC এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। তো আমরা BC এর লম্ব সমদ্বিখণ্ডক আঁকবো, যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে
আমরা বিসিএ লম্ব সমদ্বিখণ্ডক এঁকে নিচ্ছি। সি বিন্দুতে কাটা বসিয়ে দুদিক থেকে চাপ নিলাম, আবার বি বিন্দুতে কাটা বসিয়ে দুদিক থেকেই চাপ নেব, কিন্তু কম্পাস যেন কোনো রকম না নড়ে যায় এবং বৃত্তচাপের দৈর্ঘ্য যেন বড় ছোট না হয়, মানে ওই যে বৃত্ত তার যেন ব্যাসার্ধ বড় না হয়ে যায় সেটা খেয়াল করব। আর সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। দেখো যুক্ত করে দিলাম, আর ওটা ছেদ বিন্দু নাম দিলাম ও, যেটা আমরা বিসিতে ও বিন্দুতে ছেদ করেছে আমরা দেখিয়ে দিলাম। ঠিক আছে সবাই, এবার তৃতীয় স্টেপ যেটা, সেটা হচ্ছে বিসিএ সমান্তরাল আঁকতে হবে এ বিন্দু দিয়ে। ঠিক আছে, এ বিন্দু দিয়ে বিসি সরল রেখাংশের সমান্তরাল লাইন টানতে হবে। তার জন্য আমাদের প্রথমে যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে বিসি এর মাপটা প্রথমে আগে আমরা নিয়ে নিচ্ছি কম্পাসের সাহায্যে। কাঁটা বসিয়েছি বি বিন্দুতে আর পেনের মাথা বসিয়েছি সি বিন্দুতে। তাহলে কোন বিন্দুটা পড়ে থাকলো? ত্রিভুজ এবিসি এর এ বিন্দু পড়ে থাকলো। তাহলে এ বিন্দুতে আমাদের কাঁটাটা বসাতে হবে। বসিয়ে দিচ্ছি। নিয়মটা আবার একবার বলে দিই, দিয়ে চাপ নিয়ে নিলাম। নিয়মটা হচ্ছে বিসি যদি মাপ হয় তাহলে বি আর সি বিন্দু হয়ে গেল, এ বিন্দু পড়ে থাকলো, এ বিন্দুতে কাঁটাটা নিতে হবে, তারপরে চাপটা নিয়ে নিতে হবে। এটাই হচ্ছে আমাদের নিয়ম। এবার এ বি মাপ নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এ বি মাপ নিয়ে নিলাম, তাহলে দুটো জিনিস পেয়ে গেলাম। সি বিন্দু পড়ে থাকলো, সি বিন্দু থেকে বসিয়ে কাঁটাটা আমরা চাপটা নিয়ে নিলাম। এইবার যে ছেদ বিন্দু হলো তার সাথে এ বিন্দুটাকে আমরা জুড়ে দিচ্ছি। ছেদ বিন্দুর সাথে এ বিন্দুটা আমরা জুড়ে দিচ্ছি। এইবার আমরা দুদিকে অ্যারো চিহ্ন দিয়ে দেব। তাহলে এই যে সরল রেখাংশটা তৈরি হবে সেটাই হবে বিসি সমান্তরাল, আমরা নাম দিয়ে দিচ্ছি পি কিউ। তাহলে এই সেকেন্ড স্টেপ হয়ে গেল। এইবার হচ্ছে 60 ডিগ্রি কোণ অঙ্কন। সেটা কোথায় অঙ্কন করতে হয় তোমরা জানো, সেটা হচ্ছে ও বিন্দুতে অঙ্কন করতে হয়। তাহলে ও বিন্দুতে কাটা বসালাম, বসিয়ে 60 ডিগ্রি অঙ্কন করছি। কি করে 60 ডিগ্রি অঙ্কন করতে হয় সেটা তোমরা সবাই জানো, আমার বলার কিছু নেই। 60 ডিগ্রি অঙ্কন তোমরা করে নিচ্ছ। ঠিক আছে, 60 ডিগ্রি কোণ আমাদের অঙ্কন হয়ে গেল। তাহলে এই ছেদ বিন্দুর সঙ্গে ও বিন্দুটাকে আমরা জুড়ে দিচ্ছি। সেটা পি কিউ সরল রেখাংশকে ছেদ করে যাবে একটি বিন্দুতে, সেই বিন্দুটাকে আমরা নাম দিয়ে দেব ই বিন্দু। আর কোণটা আমাদের হয়ে গেল 60 ডিগ্রি কোণ। আমরা ওটা 60 ডিগ্রি কোণটা ওখানে পাশে লিখে দিচ্ছি। ঠিক আছে, এইবার মাপ হচ্ছে ওসি। ওসি মাপটা আমরা কম্পাসে নিয়ে নেব, এটা আমাদের থার্ড স্টেপ। ওসি মাপটা কম্পাসে নিয়ে কোথা থেকে করতে হয়? ই বিন্দুতে। ই বিন্দুতে কাটা বসালাম, বসিয়ে আমরা মাপটা নিয়ে নিচ্ছি। দেখো ওইটা কিন্তু ঠিক ওই ছেদবিন্দু দিয়েই গেছে। হ্যাঁ, এটা কিন্তু সমাপতন এরকম কিন্তু মোটেও হবে না, এক্ষেত্রে হয়েছে তাই, কিন্তু ওটা কিন্তু মোটেও হবে না। ওটা কিন্তু আলাদা বিন্দু, ওটা কিন্তু এফ বিন্দু, আর এফ বিন্দুর সঙ্গে আমরা সি বিন্দু জুড়ে দিচ্ছি। তাহলেই কিন্তু আমাদের কাজ হয়ে গেল, সামান্তরিকটা অঙ্কন হয়ে গেল। কি সামান্তরিক? সিও ইএফ সামান্তরিক, তাই তো? সি ও ইএফ সামান্তরিক। এটা কার সাথে সমান হয়ে গেল? এটা ত্রিভুজ এবিসি এর সাথে সমান হয়ে গেল। তাহলে ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করলাম, যার একটি কোণ মানে ই ও সি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এবার আমাদের কাজ হচ্ছে চিত্র পরিচিতি। চিত্র পরিচিতি না লিখলে কিন্তু 1 নম্বর কাটা। তাহলে কি লিখব? ত্রিভুজ এ বি সি অঙ্কন করা হলো, যার এ বি 5 সেন্টিমিটার, বিসি 7 সেন্টিমিটার, এসি 6 সেন্টিমিটার দাঁড়ি। এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট, এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা লিখব ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক সিওইএফ অঙ্কন করা হলো, যার অ্যাঙ্গেল ইওসি
ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাই হয়ে গেল আমাদের কমপ্লিট ছবি। হ্যাঁ, তাহলে এই যে ত্রিভুজ দেওয়া হয়েছে, এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট আমরা সামান্তরিক অঙ্কন করতে পারলাম। আশা করি বন্ধুরা সবাই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো বন্ধুরা, এবার আমাদের প্রশ্ন 2। এখানে বলা হয়েছে একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার এবং বাহু দুটির অন্তর্গত কোণের পরিমাপ 60 ডিগ্রি, অর্থাৎ মাঝের কোণের পরিমাপ হচ্ছে 60 ডিগ্রি। এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো যার একটি কোণের পরিমাপ 45 ডিগ্রি। ওখানে থিটা কোণটা আমাদের এক্ষেত্রে বলা রয়েছে 45 ডিগ্রি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তাহলে প্রথম স্টেপ হচ্ছে আমাদের ওই 8 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার এই দুটো লাইন এঁকে নিতে হবে। তাহলে প্রথমে আমরা সেটাই করলাম। প্রথমে আমরা 8 সেন্টিমিটারের লাইন টেনে নিলাম, তারপরে 6 সেন্টিমিটারের এই লাইন দুটো টেনে নিচ্ছি। 6 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার এই লাইন দুটো আমরা টেনে নিলাম। এবার আমাদের পরবর্তী স্টেপ আমরা কি বলেছিলাম, খাতার মাঝামাঝি জায়গায় একটা সরল রেখাংশ টানবো অনির্দিষ্ট দৈর্ঘ্যের। ঠিক আছে, তো এখান থেকে আমরা একটা লাইন টেনে নিলাম সোজা। সেটা আমরা এখানে প্রথমে আমরা কি করব, লাইনটা টেনে নিলাম। টেনে নিয়ে আমরা এখানে এই লাইনটার উপরে 8 সেন্টিমিটার লাইন টানবো। তাহলে আমরা কম্পাসের সাহায্যে 8 সেন্টিমিটারের মাপটা কিন্তু নিয়ে নিলাম। দেখো আমরা নিয়ে নিলাম, তারপর আমরা ওখানে বসিয়ে দিয়ে 8 সেন্টিমিটারের লাইনটা আমরা এঁকে ফেলছি। তলায় আমরা 8 সেন্টিমিটার পাশে লিখে দেব সুবিধা মতো জায়গায়, যেন লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে গিয়ে ছেদ না হয়, সেই জন্য আমরা এখানে কিন্তু এঁকে নেব। এরবার আমরা এখানে বাঁদিকে আমরা 60 ডিগ্রি কোণটা এঁকে নিচ্ছি। এই সরল রেখাংশটার যে বাঁ পাশের বিন্দুটা রয়েছে সেখানে আমরা 60 ডিগ্রি কোণ এঁকে নিচ্ছি। 60 ডিগ্রি কোণ আঁকা খুব সহজ ব্যাপার, তোমরা সবাই জানো। আমরা 60 ডিগ্রি কোণটা এঁকে নিলাম, এঁকে নিয়ে সোজা লাইনটাকে বাড়িয়ে দিচ্ছি। এইবার যে লাইনটা তৈরি হলো, এই লাইনটার ওপরেই কিন্তু আমাদের রাখতে হবে হচ্ছে 6 সেন্টিমিটারের এই লাইন। কোণটা আমাদের তৈরি হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে 6 সেন্টিমিটারের আমাদের মাপ নিয়ে নিলাম কম্পাসের সাহায্যে, আর কাঁটা বসিয়ে আমরা 6 সেন্টিমিটারের মাপটা নিয়ে নিচ্ছি। এইবার বিন্দু তিনটির নাম আমরা দিয়ে দেব, তার আগে আমরা ওই বিন্দু দুটোকে জুড়ে দিচ্ছি। তাহলে ত্রিভুজটা কমপ্লিট। নাম কি দিয়ে দিচ্ছি, ABC। যেহেতু আমাদের এখানে প্রশ্নে কোনো রকম নাম বলা নেই, তোমরা ABC, PQR, XYZ যা খুশি লিখতে পারো। আর 8 সেন্টিমিটারের ওখানে লিখে দিলাম, BC এর পাশে হচ্ছে 8 সেন্টিমিটার লিখলাম, যে যদি আমাদের ছেদ না করে সেভাবে কিন্তু আমাদের দেখে নিতে হবে। ABর পাশে 6 সেন্টিমিটার লিখলাম, আর BCর তলায় আমরা লিখে নেব হচ্ছে 8 সেন্টিমিটার। পরবর্তী কর্তব্য আমাদের হচ্ছে BCA লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করা। তাহলে লম্ব সমদ্বিখণ্ড কি করে অঙ্কন করতে হবে, যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমাদের লম্ব সমদ্বিখণ্ডক আঁকতে হবে। এখানে C বিন্দু থেকে দুটো চাপ নিয়েছি, আর B বিন্দু থেকে দুটো চাপ নিলাম দুদিকে। কম্পাস যেন না নড়ে যায়, বারে বারে বলা হচ্ছে, তাহলে কিন্তু বৃত্তচাপের যে অংশ, বৃত্তের অংশ, তার ব্যাসার্ধ কিন্তু পরিবর্তন হয়ে যাবে, তাহলে কিন্তু হবে না। এইবার আমরা জুড়ে দিলাম, জুড়ে দিচ্ছি। জুড়ে দেওয়ার ফলে আমাদের লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন হয়ে গেল। সেই লম্ব সমদ্বিখণ্ডকটা ছেদ করেছে O বিন্দুতে। ঠিক আছে, এইবার আমাদের পরবর্তী কর্তব্য হচ্ছে এই বিন্দু দিয়ে BCর সমান্তরাল আঁকা। তাহলে প্রথমে BCর মাপটা আমরা নিয়ে নেব কম্পাসে। কাঁটা বসালাম Bতে, আর পিণ্ডের মাথা বসালাম Cতে। পড়ে থাকলো A বিন্দু, তাহলে এই বিন্দুতে আমাদের কাঁটা বসাতে হবে, বসিয়ে চাপটা নিয়ে নিতে হবে। আমরা ভালোভাবে শিখিয়েছি, 3য় নম্বর অঙ্ক একই রকম আমাদের। বেশ, এবার পড়ে থাকছে AB মাপটা নিয়ে নিলাম। ঠিক আছে, AB মাপ নিলে C পড়ে থাকে, Cতে কাঁটা বসিয়ে বৃত্তচাপ হয়ে গেল। তাহলে AB যেহেতু হলো, A আর B দুটো বিন্দু যেহেতু হলো, তাহলে পড়ে থাকলো C বিন্দু। C বিন্দুতেই কিন্তু কাঁটাটা বসাতে হবে। এইবার আমরা জুড়ে দিচ্ছি। A বিন্দুর সঙ্গে আমাদের
ছেদবিন্দুটা, তাহলে যেই লাইনটা তৈরি হচ্ছে আমাদের সেই লাইনটাই হলো আমাদের বিসি সমান্তরাল লাইন। এটাকে আমরা অ্যারো দিলাম, তাহলে সরল রেখায় পরিণত হলো, নাম দিয়ে দিলাম পি কিউ। তোমরা এখানে পি কিউর জায়গায় অন্য কোনো নাম দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এইবার আমাদের কর্তব্য হচ্ছে 45 ডিগ্রি কোণ অঙ্কন করা ও বিন্দুতে। এটা আমাদের পরবর্তী স্টেপ। ও বিন্দুতে 45 ডিগ্রি কোণ অঙ্কন করব। দেখো লম্ব সমদ্বিখণ্ডক মানে লম্ব দেওয়াই রয়েছে, তাহলে আবার নতুন করে লম্ব আঁকার কোনো প্রয়োজন নেই। তাহলে আমাদের শুধু করতে হবে কি, করতে হবে যে এই লম্বটা তৈরি হয়েছে 90 ডিগ্রি, তার সমদ্বিখণ্ডক অঙ্কন করতে হবে। সেটাই আমরা করছি, সমদ্বিখণ্ডক অঙ্কন। তাহলেই আমরা 45 ডিগ্রি কোণ পেয়ে যাব, কারণ 90 ডিগ্রির অর্ধেকই হচ্ছে 45 ডিগ্রি। আমরা এখানে সমদ্বিখণ্ডক এঁকে নিলাম। ঠিক আছে, 90 ডিগ্রি অর্ধেক করলে 45 ডিগ্রি হয়। এগুলো তোমরা সবাই জানো, নতুন কিছু নয়। এবার আমাদের ও বিন্দুতে ওই ছেদ বিন্দুর সঙ্গে জুড়ে দিলেই আমরা 45 ডিগ্রি কোণ পেলাম, সেটা ছেদ করলো পি কিউকে ই বিন্দুতে। ঠিক আছে, এটা 45 ডিগ্রি কোণ আমরা লিখছি, আর ই বিন্দুতে আমরা জুড়ে দিলাম, তাহলে ই বিন্দুটা হচ্ছে পি কিউর উপর হচ্ছে লাইন। আর শেষ অংশ হচ্ছে ওসি। ওসির মাপটা নিয়ে নিচ্ছি। ওসির মাপটা নিয়ে নিলাম কম্পাসে। কোথা থেকে কাটবো? ই বিন্দু থেকে কাটবো, কেটে দিলাম। ওই ছেদ বিন্দুটার নাম দিয়ে দিলাম আমরা এফ। ঠিক আছে, ছেদ বিন্দুটার নাম দিয়ে দিচ্ছি এফ, তার সাথে সি বিন্দুটা আমরা জুড়ে দেব। ঠিক আছে, সি বিন্দুটার সঙ্গে এফ বিন্দুটা আমরা জুড়ে দেব। তাহলে আগের মতোই একই নাম সিও ই এফ, এই সমান্তরিকটা তৈরি হয়ে গেল। সেটাই হচ্ছে ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট। এবার করতে হবে আমাদের চিত্র পরিচিতি। চিত্র পরিচিতি না আঁকলে কিন্তু আমাদের, লিখলে কিন্তু আমাদের নম্বর কাটা যাবে। তাহলে লিখছি চিত্র পরিচিতি। কি লিখব? ত্রিভুজ এবিসি অঙ্কন করা হলো, যার AB is equal to 6 সেন্টিমিটার, BC is equal to 8 সেন্টিমিটার এবং অ্যাঙ্গেল ABC is equal to 60 ডিগ্রি। এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরিক COEF অঙ্কন করা হলো, যার অ্যাঙ্গেল EOC is equal to 45 ডিগ্রি। ঠিক আছে, তাহলেই কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। 5 নম্বরের অঙ্ক থাকে, কমপ্লিট হয়ে গেল। ত্রিভুজ যেটা দেওয়া ছিল তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরিক অঙ্কন করা হলো। বুঝতে পেরেছো সবাই বন্ধুরা তোমরা? আমাদের পরবর্তী বা শেষ প্রশ্ন হচ্ছে, একটি ত্রিভুজ অঙ্কন করো, ABC ত্রিভুজ অঙ্কন করো, যার বিসি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, অ্যাঙ্গেল ABC 45 ডিগ্রি এবং অ্যাঙ্গেল ACB ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। এদিকে কিন্তু দুটো কোণ দেওয়া রয়েছে, মাঝের বাহু দেওয়া রয়েছে। এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন করতে বলেছে। তো প্রথমে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে যে বিসি বাহু 8 সেন্টিমিটার, সেটা কিন্তু প্রথমে আগে টেনে নেব। সবসময় কিন্তু লাইনটাই আগে টানতে হবে, এটা আগেই বলেছি আমরা। দেখো আমরা প্রথমে করছি কি, আমরা লাইনটা টেনে নিলাম। বিসি হচ্ছে 8 সেন্টিমিটার, পাশে আমরা লিখে নেব 8 সেন্টিমিটার। এবার খাতার মাঝামাঝি জায়গায় চলে আসছি। এসে প্রথমে আমরা একটা লম্বা লাইন টেনে নেব। আগের ছবির মতোই একই ছবি, একই কাজ, কিন্তু আগে যেহেতু কোণটা ছিল 60 ডিগ্রি 45 ডিগ্রি, এবার কিন্তু সেটা নয়, এবার কিন্তু 90 ডিগ্রি, কারণ আয়তক্ষেত্র অঙ্কন করতে বলেছে। তার মানে আর নতুন করে কোণ আঁকার দরকার হবে না। দেখো কিভাবে হচ্ছে। প্রথমে যে কোনো একটা লাইন আমরা টেনে নিচ্ছি অনির্দিষ্ট দৈর্ঘ্যের। এবার ওইটাই হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার কাটতে হবে। তাহলে কম্পাস বসিয়ে আমরা ওই মাপটা কিন্তু নিয়ে নিলাম। সম্পূর্ণ ছবিটা কিন্তু পেন্সিলে আঁকতে হবে, কোনো রকম কালার ইউজ করা যাবে না। 8 সেন্টিমিটার কেটে নিলাম, আর 8 সেন্টিমিটার ওখানে আমরা লিখে দিলাম। আর দৈর্ঘ্য, ওটার নাম হচ্ছে বিসি, সেটাও আমরা লিখে দিচ্ছি। ঠিক আছে, এইবার দুদিকে দুটো কোণ আমাদের চাই। ঠিক আছে,
এবিসি কোণ 45 ডিগ্রি, তাহলে বি বিন্দুতে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে। 45 ডিগ্রি কোণ কি করে আঁকে? 45 ডিগ্রি কোণ আঁকতে হয় 90 ডিগ্রি কোণ প্রথমে অঙ্কন করতে হয়, তারপর সেটাকে যদি অর্ধেক করা হয় তাহলে সেটা আমাদের 45 ডিগ্রি কোণ আঁকা হয়ে যায়। এসব আমরা ক্লাস 6-এ 7-এ শিখেছি, 6-এই বোধহয় শিখেছি। যাই হোক, এটা তো কোনো ব্যাপার না, তোমাদের কাছে খুব সহজ সরল ব্যাপার। প্রথমে আমরা 90 ডিগ্রি কোণটা আগে এঁকে নিলাম, দেখতেই পাচ্ছ আঁকছি আমরা কোণটা, এটা 90 ডিগ্রি কোণ হয়ে গেল। ছেদ বিন্দুর সঙ্গে বিটা জুড়ে দিলে, বাড়িয়ে দিলে যে কোণটা তৈরি হলো সেটাই হচ্ছে আমাদের পরিষ্কারভাবে যে 90 ডিগ্রি কোণ। ঠিক আছে, এইবার এটাকে যদি অর্ধেক করা হয় তাহলেই 45 ডিগ্রি কোণ পাওয়া যাবে। তাহলে এটা আমরা অর্ধেক করে ফেলছি। বেশ, এইবার ওই বিন্দুর সঙ্গে ছেদ বিন্দুটা জুড়ে দিলাম, এটাকে সোজা বাড়িয়ে দেব, তাহলেই আমাদের কোণটা তৈরি হয়ে গেল 45 ডিগ্রি। আমরা ওখানটা 45 ডিগ্রি লিখে দেব। ঠিক আছে, এবার সি বিন্দুতে আমাদের বসাতে হবে 60 ডিগ্রি, কারণ এসিবি কোণের পরিমাপ 60 ডিগ্রি। 60 ডিগ্রি আঁকা খুবই সহজ, একটা চাপ আঁকলেই হবে, ওই চাপটা, এবং তারপরে আরেকটা চাপ একই ব্যাসার্ধ বৃত্তচাপ নিয়ে। এবার সি সঙ্গে ওই ছেদ বিন্দুটা জুড়ে আমরা বাড়িয়ে দিচ্ছি, তাহলে সেটা আগের যে সরল রেখাংশটা পেয়েছিলাম সেটাকে ছেদ করে যাচ্ছে, ওইটাই আমাদের এ বিন্দু, আর কোণটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ঠিক আছে, এই ত্রিভুজ আমাদের কমপ্লিট হয়ে গেল। এবিসি ত্রিভুজ চেয়েছিল যার অ্যাঙ্গেল এবিসি 45 ডিগ্রি, অ্যাঙ্গেল এসিবি চেয়েছিল 60 ডিগ্রি, আর বিসি বাহু হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, একদম সহজ সহজ সরল ত্রিভুজ। এবার যেটা আমাদের কর্তব্য সেটা হচ্ছে বিসিএ লম্ব সমদ্বিখণ্ডক বের করা। ঠিক আছে, বিসিএ লম্ব সমদ্বিখণ্ডক বের করার আগে আমরা কিন্তু একটা কাজ করি, এই ক্ষেত্রে আগে প্রথমে সমান্তরালটা টেনে নিচ্ছি। লম্ব সমদ্বিখণ্ডকটা কেন পরে আঁকবো সেটা বলছি, আগে সমান্তরালটা এঁকে নিলাম। এ বিন্দু দিয়ে বিসি এর সমান্তরাল কি করে আঁকতে হয় তোমরা সবাই জানো। বিসি মাপ নিয়ে এ বিন্দু থেকে চাপ নেব, আর এবি মাপ নিয়ে সি বিন্দু থেকে চাপ নিব, দুদিক থেকে অ্যারো চিহ্ন দিয়ে দেব, নাম দিয়ে দিচ্ছি আমরা এখানে পি কিউ, তোমরা অন্য কোনো নামও দিতে পারো। তাহলে সমান্তরাল লাইন তৈরি হয়ে গেল পি কিউ, যেটা কিন্তু এ বিন্দুগামী এবং বিসি এর সমান্তরাল। এবার আমরা আঁকছি লম্ব সমদ্বিখণ্ডক, এটা পরে আঁকছি। দেখো ভালো করে, আমরা আগে লম্ব সমদ্বিখণ্ডক এঁকেছিলাম একটাই কারণে, যে বিসি এর মধ্যবিন্দু বের করার জন্য, এবং ওই মধ্যবিন্দু দিয়েই কিন্তু আমাদের লম্ব অন্য কিন্তু কোণটা থিটা কোণটা আঁকতে হতো। এখানে কিন্তু কোনো প্রয়োজন নেই, কারণ এই ক্ষেত্রে কোণটা কিন্তু 90 ডিগ্রি হবে, তাহলে সেই জন্যই পরেই আঁকছি। একেবারে লম্ব সমদ্বিখণ্ডকটা এঁকে সোজা বাড়িয়ে দেব, সেটা কিন্তু পি কিউকে ছেদ করে যাবে। ঠিক আছে, তবেই তো 90 ডিগ্রি কোণটা হয়ে গেল। ও বিন্দু দিয়ে নতুন করে তো আর কোণ আঁকার দরকার নেই, 90 ডিগ্রি কোণ আমাদের দিয়েছে। অন্য যদি কোনো কোণ দিত 60 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, সেটা ও বিন্দু দিয়ে তাহলে আঁকতাম। এখানে কিন্তু আঁকার কোনো প্রয়োজন নেই, এখানে ও বিন্দুটা দেওয়াই রয়েছে, তাহলে ওই কোণটা কিন্তু আমাদের 90 ডিগ্রি হয়ে গেল। ঠিক আছে, আর বাকি পড়ে থাকলো তাহলে কি, ওসির মাপ নেব। ওটা ই বিন্দু আমাদের হবে ছেদ বিন্দু, প্রতিবারের মতো যা হয়। এবার ওসির মাপটা নিয়ে নিচ্ছি কম্পাসে, নিয়ে নিচ্ছি, ইতে কাটা বসালাম, পি থেকে কেটে নিলাম, ছেদ বিন্দুটা হয়ে গেল এফ, আর সিএফ জুড়ে দিচ্ছি। তোমরা দেখছো যে চারটি আমরা করেছি অঙ্ক, সেখানে কিন্তু নামের কোনো পরিবর্তন কিন্তু করিনি, আমরা কিন্তু বোঝানোর জন্য একই নাম দিচ্ছি। তাহলে এই যে আমাদের আয়তক্ষেত্র তৈরি হয়ে গেল সিওইএফ। ঠিক আছে, এটাই কিন্তু ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট। ঠিক আছে, এবার তাহলে আমাদের শেষের কর্তব্য কি, চিত্র পরিচিতি। চিত্র পরিচিতি না দিলে কিন্তু 1 নম্বর কাটা, তাহলে চিত্র পরিচিতি আমরা লিখে ফেলছি। তো চিত্র পরিচিতি কি লিখবো, ত্রিভুজটা যা ছিল সেটাই লিখবো। এবিসি ত্রিভুজ অঙ্কন করা হলো, যার অ্যাঙ্গেল এবিসি ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি, বিসি বাহু ইজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার, এবং অ্যাঙ্গেল এসিবি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, এই ত্রিভুজের বা ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র সিওইএফ অঙ্কন করা হলো।
তাহলে এই আয়তক্ষেত্র অঙ্কন করার পদ্ধতি এইটা, সব থেকে সহজ আয়তক্ষেত্র অঙ্কন, কারণ এতে কিন্তু কোনো কোণের প্রয়োজন নেই। তাহলে আমরা এই 4টে অঙ্ক শিখলাম, আশা করি তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। এর মধ্যে জটিলতা কিছু নেই। প্রথমে আমরা থিওরি পার্টটা শেখালাম, তারপরে 3টে অঙ্ক দিয়ে বিষয়টা বোঝার চেষ্টা করলাম। ঠিক আছে, তোমরা ভালোভাবে পড়াশোনা করো, ভালো থেকো, সুস্থ থেকো।